আমরা ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের এক সেটগুলো সমাধান করছি। আগের ভিডিওতে 8 নম্বর সেট করেছিলাম, আজকে 9 নম্বর সেটটা সমাধান করব। চলো 9 নম্বর সেটটার প্রথমে কি আছে, প্রথমটাতে দেখতে পাচ্ছি অঙ্ক আছে কতগুলো, 8টা অঙ্ক আছে। 8টা অঙ্কের মধ্যে এগুলো হচ্ছে এমসিকিউ, উত্তর দেওয়া আছে। তাহলে সলিউশন করব, অঙ্কগুলো সলিউশন করব, করে কোনটা উত্তর হচ্ছে সেই অপশন সহ উত্তরটা লিখব। তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে কি বলছে, 1.5, 3, x এবং 9 সমানুপাতি হলে x এর মান কত। তাহলে একটা সংখ্যাতে দশমিক আছে, 1.5, 3, x এবং 9 সমানুপাতি। তাহলে সংখ্যাগুলো আগে লিখে, 1.5, 3, x আর 9 এগুলো সমানুপাতি আছে হলে x এর মান কত। তাহলে এখানে x এর মান বের করতে হবে। তাহলে এগুলো যদি সমানুপাতে থাকে তাহলে অতএব সমানুপাতটি সমান কী হবে, এই সংখ্যা চারটে সমানুপাতে আছে, তাহলে অতএব সমানুপাতটি সমান 1:5:3 সমানুপাত x:9, যেটা যেখানে ছিল সেটাকে সেখানে বসিয়ে সমানুপাতটা লিখলাম। 1.5:3 সমানুপাত x:9। এরপরে এটার সমাধান করে x এর মান বের করি। তাহলে বা 1.5/3 = x/9, বা এখানে 9টা নিচে আছে, তাহলে 9টা যদি এপাশে আসে কোথায় বসবে, গুণ চিহ্ন হয়ে উপরে বসবে। তাহলে এখানে এক্সটা ডান দিকের জায়গায় বাঁ দিকে লিখলাম, আর 9টাকে এদিকে আনবো। তাহলে 9টা এপাশে আসলে 9টা কোথায় বসবে, উপরে বসবে। তাহলে 9 গুণিত 1.5/3। এবার কোনাকুনি গুণ করলে এবার কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে 3 আর 9কে কাটা যাবে, 3 দিয়ে 9কে কাটলাম, 3 3 9। তাহলে 3 আর 1.5 গুণ করলে কত হবে, 4.5। 15 3 45, আর যেহেতু এক ঘর পরে দশমিক আছে তাহলে এক ঘর পরে দশমিক বসাবো। তাহলে এক্ষেত্রে x এর মান কত হলো, x এর মান হলো 4.5। তাহলে অপশন কী হবে, অপশন এ। তাহলে তোমরা এগুলো উত্তর লেখার সময় পুরো লাইনটা লিখবে। 1.53x9 সমানুপাতি হলে x এর মান দিয়ে a দিয়ে 4.5। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আছে 1/a ভাজিত 1/b ভাজিত 1/c এর মান হবে। তাহলে এখানে লিখে সমাধানটা করে দেখি কি আছে। 1/a কি আছে, 1/a। তাহলে 1/a ভাজিত 1/b ভাজিত 1/c। তাহলে এক্ষেত্রে ভগ্নাংশের ভাগ করবার সময় আমরা জানি কি, ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়। তাহলে 1/a এটা যা আছে তাই থাকবে, ভাগ চিহ্নটা গুণ করব, 1/b এটা হয়ে যাবে b, আবার এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করব, 1/c এটা হয়ে যাবে c। c/1 ওয়ানগুলো আর লিখলাম না। তাহলে 1/aটা যা ছিল তাই রইল, ভাগ চিহ্নের পরে ছিল 1/b, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করলাম, 1/bটা উল্টে হয়ে গেল b, আবার ভাগ চিহ্ন দিয়েছিল 1/c, তাহলে এখানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করলাম, 1/c উল্টে গেল, হলো কি c। এগুলোতে নিচে একগুলো আমরা লিখতেও পারি নাও পারি, এখানে আমি লিখলাম না। তাহলে এরপরে গুণ করলে কি হবে, কাটাকাটি গেলে কাটাকাটি হতো, কিন্তু এখানে কাটাকাটি কিছু যাবে না। তাহলে বি আর সি গুণ করব, আর এখানে আছে 1 বি আর সি গুণ করব, এই তিনটে গুণ করলে হবে BC, আর নিচে কি থাকবে এ। তাহলে অপশান কোনটা আছে, বি এরটা। তাহলে কি লিখবে তোমরা, 1/a ভাজিত 1/b ভাজিত 1/c এর মান হবে BC/a। চলো পরের অঙ্ক দেখি। x² y² ও z² ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হলো। তাহলে এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে এবং কি বলছে, এরা ক্রমিক সমানুপাতি হবে। এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে শর্তটা কি হবে। তাহলে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তিনটে সংখ্যা এখানে কি কি দেওয়া আছে, x² y² z², x² y² z², এই সংখ্যা তিনটে দেওয়া আছে। তাহলে এরা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি কি, মধ্যপদ স্কোয়ার সমান প্রান্তীয় পদ দুটির গুণফল। তাহলে এখানে মধ্যপদ কত, মধ্যপদ হচ্ছে y² আর প্রান্তীয় পদ হচ্ছে x² আর z²। তাহলে ক্রমিক সমানুপাতি হলে মধ্যপদ স্কোয়ার সমান হবে প্রান্তীয় পদ দুটির গুণফল। এটা ভালো করে মনে রাখবে,
ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে মধ্যপদ স্কয়ার সমান প্রান্তীয় পদ দুটির গুণফল। তাহলে এখানে মধ্যপদ কত? ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান কী হবে? প্রান্তীয় পদ এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার গুণিত জেড স্কোয়ার করলে কী হবে? এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো? বা ওয়াই টু দি পাওয়ার 4 সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে অপশনগুলো কি দেওয়া আছে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছি এটা দেওয়া নেই। ওয়াই টু দি পাওয়ার 4 সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার দেওয়া নেই। তাহলে যে অপশনগুলো দেওয়া আছে তার সেইগুলোকে কিভাবে আনা যেতে পারে দেখব। এখানে ওয়াই স্কোয়ার সমান আছে এক্স জেড, দেখো এটার যদি বর্গমূল করি, এখানে এই যে একটা অপশন আছে দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, তাহলে এই যে এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4 সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার যদি বর্গমূল করি তাহলে কি আসবে? এক্স জেড আসবে। আর ওয়াই টু দি পাওয়ার 4 এর যদি বর্গমূল করি তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার আসবে। তাহলে এই যে অপশনটা দেওয়া আছে এটা ঠিক হবে। এটার জন্য কি করব? দুটোকে বর্গমূল করব, দুদিকে বর্গমূল করব। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এটার যদি বর্গমূল করি কি হবে? আচ্ছা, বর্গমূল চিহ্ন দিয়ে আগে লিখে নিলাম, রুট ওভার ওয়াই টু দি পাওয়ার 4 সমান রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটা থেকে কি পাবো? ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গমূল করলে পাবো ওয়াই স্কোয়ার। তাহলে বা ওয়াই স্কোয়ার সমান কী হবে? এই রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার ছিল, রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ারের বর্গমূল করলে পাবো এক্স জেড। তাহলে উত্তর কোনটা হবে? অপশান সি, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। পারলাম বোঝাতে? দেখো এইভাবে যে অনেক উত্তরের ক্ষেত্রে যদি এমনি জিজ্ঞাসা করে তাহলে আমরা এইখানে রেখে দিতে পারি, কিন্তু যখন অপশন দেওয়া থাকবে, অপশন যখন দেখবো এগুলোর মধ্যে কোনোটা আসছে না, তখন সেটাকে আরও যে সমাধান করা যাবে, সেটাকে আরও যে সরল বা ছোট আকারে আনা যাবে বা ছোট আকারে আনা যাবে সেটা করতে হবে, করলে আমরা উত্তরটা পাবো। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক কি আছে? 2x স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 2x হবে? তাহলে এখানে 2x স্কোয়ার থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাবো? 2x। মানে প্রশ্নটা দাঁড়াচ্ছে মনে করো এরকম, 10 থেকে কত বিয়োগ করলে 5 হবে। প্রশ্নটা যদি এরকম হয় 10 থেকে কত বিয়োগ করলে 5 হবে, তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে অপর যে সংখ্যাটা বের করতে বলছে সেটা কি করে পাবো? 10 থেকে 5 বিয়োগ করে, 10 বিয়োগ 5 সমান 5। তাহলে এখানে জিজ্ঞাসা করছে 2x স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 2x হবে, তাহলে এটাও কী করব? 2x স্কোয়ার মাইনাস এক্স, 2x স্কোয়ার মাইনাস এক্স। দেখো এখানে অপশান এরকমভাবে দেওয়া নেই, তাহলে 2x স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 2x হবে বলেছে, তাহলে 2x স্কোয়ার থেকে যদি আমরা 2x স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 2x হবে, সরি এখানে 2x দেওয়া আছে, তাহলে 2x স্কোয়ার থেকে কত বিয়োগ করলে 2x হবে বলেছে, তাহলে যে এখানে 10-এর জায়গায় দেওয়া আছে কত? 2x স্কোয়ার, আর 5-এর জায়গায় দেওয়া আছে কত? 2x। তাহলে আমরা পাবো কি করে সংখ্যাটা? 2x স্কোয়ার মাইনাস 2x। কিন্তু এখানে উত্তর এইভাবে দেখো দেওয়া নেই অপশনে, তাহলে এটাকে আবার সরল করব। সরল করলে কি হবে? 2x স্কোয়ার মাইনাস 2x, দেখো এখান থেকে 2x কমন যা আসবে, তাহলে 2x কমন নিলে এখানে পাচ্ছি কত? x, এখানে পড়ে থাকছে x, আর এখানে পড়ে থাকবে কত? 2x পুরোটাই কমন চলে এসছে, তাহলে এখানে পড়ে থাকবে -1। তাহলে কি পেলাম? 2x ইন্টু এক্স মাইনাস 1। দেখো উত্তর হয়ে যাবে অপশন ডি, 2x ইন্টু এক্স মাইনাস 1। চলো পরেরটা দেখি। পরের অঙ্ক কী বলছে? 1 টু দি পাওয়ার মাইনাস 10 এর মান কত? তাহলে 1 টু দি পাওয়ার মাইনাস 10, দেখো একের পাওয়ার যাই থাক কত হবে? একই হবে। একের পাওয়ার 1 টু দি পাওয়ার 5 হলেও 1, 1 টু দি পাওয়ার 25 যদি থাকে সেক্ষেত্রেও 1 হবে, 1 টু দি পাওয়ার 30 থাকলে সেটাও 1ই হবে, কারণ 30টা 1 লিখেও যদি গুণ করি তাহলে একই আসবে, এক এক এক, এক এক এক, এইভাবে গুণ যতগুলো খুশি গুণ করি একের পাওয়ার যাই হোক সেখানে আসবে 1। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে? একের পাওয়ার -10, তাহলে -10 মানে কি? এখানে একের পাওয়ার দেওয়া আছে -10, তাহলে সমান কি হবে? মানে 10টা 1 গুণ করব, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? +1 হবে। 10টা 1 যদি গুণ করি
তাহলে সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। এইভাবে দুটো দুটো করে পাবো সবগুলোই। তাহলে উত্তরটা আসবে কি +1। এখানে যদি একের পাওয়ার জোড় সংখ্যাতে থাকে, একের পাওয়ারটা যদি জোড় সংখ্যাতে থাকে তাহলে মাইনাস যদি থাকে সেক্ষেত্রেও প্লাস আসবে, কিন্তু পাওয়ারটা যদি বিজোড় সংখ্যায় থাকে তখন মাইনাস আসতো। এখানে 10-এর জায়গায় যদি -11 থাকতো, একের পাওয়ার এখানে -10 দেওয়া আছে, -10-এর জায়গায় যদি -11 থাকতো, পাওয়ারটা যদি থাকতো -11, সেক্ষেত্রে কত হতো? সেক্ষেত্রে -1 আসতো। তাহলে এই একের পাওয়ার যাই থাক, যদি মাইনাসে থাকে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হয়ে যাবে, +1 আসবে। আর যদি মাইনাস বিজোড় সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস আসবে। তাহলে এক্ষেত্রে 1⁻−10-এর মান কত হবে? 1। উত্তর কত হবে? কোনটা হবে? অপশন বি। চলো পরের দিকের অঙ্কটা দেখি। -5 থেকে -10-এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে ড্যাশটি, কটি আছে? সংখ্যা অপশনগুলো দেওয়া আছে, তাহলে তোমাকে দেখতে হবে। -5 থেকে +5। তাহলে এখানে অনেক সময় মনে হয় কি -5 থেকে +5, তো তাহলে দুটো বিয়োগ করলে কত হচ্ছে? মানে এদিকে ওদিকে 5টা, এদিকে 5টা, 10টা। কিন্তু দেখো সংখ্যা কি 10টা হবে? এখান থেকে যদি লেখো -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। তাহলে -5 থেকে +5-এর মধ্যে সংখ্যা কতগুলো, পূর্ণ সংখ্যা কতগুলো আছে সেটাও বলছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে সংখ্যা কতগুলো হবে? দেখো 11টি হবে। -5 থেকে +5-এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে 11টি। এমনিতে মনে হতে পারে কি ওদিকে -5 আজ পর্যন্ত আছে, তাহলে এদিকে 5টা, এদিকে 5টা, কিন্তু না, সংখ্যা হবে 11টা, মাঝখানে 0 আছে। চলো পরেরটা দেখি। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:8:5। তাহলে বৃহত্তম কোণের মান কত? তাহলে লিখি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:8:5। তাহলে 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:8:5। কি জিজ্ঞাসা করছে? বৃহত্তম কোণের মান কত? তাহলে এখানে শুধু বৃহত্তম কোণটা বের করতে হবে। তাহলে শুধুমাত্র বৃহত্তম কোণের আনুপাতিক ভাগের বের করব। বৃহত্তম কোণ কোনটা হবে? দেখো অনুপাতটা থেকে বুঝতে পারছি, অনুপাতে একটা সংখ্যা আছে 2, একটা 5, একটা 8। তাহলে বৃহত্তম কোণ হবে এই 8টা। বৃহত্তম কোণ হবে কোণটির, বৃহত্তম কোণটির অনুপাত কোনটা? 8। তাহলে কি লিখব? অতএব বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগহার বৃহত্তম কোণটির আনুপাতিক ভাগহার সমান কত হবে? বৃহত্তম সংখ্যাটা আছে 8, তাহলে উপরে লিখব 8, আর নিচে কত হবে? 2 + 8 + 5 সমান কত হবে? 8/8 দিয়ে 10 + 5 সমান 15। তাহলে বৃহত্তম কোণের আনুপাতিক ভাগহার পেলাম 8/15। এরপরে 3টি কোণের সমষ্টি, এটাও বলে দেওয়া নেই, বলে দেওয়া থাকবেও না, কারণ একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে সেটা লিখে নিই। ত্রিভুজের ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অতএব বৃহত্তম কোণটির মান কত হবে? 180 গুণিত 8/15 ডিগ্রি সমান 15 দিয়ে এটা কাটলে কত হবে? 15 × 15, 3 থাকছে, 3 × 0 = 30। তাহলে 15 × 2 = 30। এখানে হলো 12, 12 আর 8 গুণ করলে কত হবে? 96 ডিগ্রি। তাহলে
একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত যদি 2:8:5 হয় তাহলে তার বৃহত্তম কোণটার মান হবে 96 ডিগ্রি। দেখো অপশন কোনটা হবে, তাহলে উত্তর হবে অপশন বি। পারলাম বোঝাতে? চলো নেক্সট পরেরটা দেখি। 1.5 বছরের 1/6 সমান কত মাস? তাহলে 1.5 বছরের, চলো করি অঙ্কটা। তাহলে বছর দেওয়া আছে 1.5 আর চাইছে কি এর 1/6 সমান কত মাস। তাহলে 1.5 বছরকে আগে মাসে নিয়ে আসি। 1.5 বছর সমান কত মাস হবে? 1.5 বছর সমান, এটাকে কি করতে পারি, 15/10 এত বছর। এবার এটাকে যদি মাসে আনি তাহলে কি হবে, মাসে আনলে 12 দিয়ে গুণ করব, তাহলে 15/10 গুণিত 12 মাস। দেখো পারছি বোঝাতে? 1.5 বছর দেওয়া আছে, তাহলে বছরটাকে দশমিক ভগ্নাংশে ছিল, এটাকে সামান্য ভগ্নাংশে আনলাম। সামান্য ভগ্নাংশে আনলে কত হচ্ছে, 15/10, কারণ এখানে এক ঘর পরে দশমিক আছে, তাহলে নিচে 10 আসবে। তাহলে 15/10 বছর। এবার এই 15/10 বছরকে মাসে নিয়ে আসবো, তাহলে 15/10 গুণিত 12 মাস। এবার এটা কাটাকাটি করলে কি হবে, 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 2 দিয়ে কাটলে 2 × 5 = 10, 5 দিয়ে 15কে কাটলে 3, 3 6 কত হচ্ছে 18। তাহলে এটা কত হচ্ছে 18 মাস। তাহলে 1.5 বছর সমান কি পেলাম, 18 মাস। আর এখানে চাইছে 1 বছরের 1/6 সমান কত মাস। 1.5 বছরের 1/6, তাহলে 1.5 বছর সমান মাস পেয়ে গেছি, কত মাস হয়েছে 18 মাস। তাহলে তার 1/6 সমান কত হবে, তাহলে লিখে ফেলি। অতএব 1.5 বছরের 1/6 সমান 18 গুণিত 1/6 মাস সমান 6 দিয়ে 18কে কাটলে কত হবে 3, 3 আর 1 গুণ করলে 3, তাহলে সমান কত হলো 3 মাস। তাহলে অপশন কি হবে, উত্তর হচ্ছে অপশন সি। তাহলে একের দাগেরগুলো কমপ্লিট হলো, পারছি বোঝাতে? চলো পরেরটা দেখি। চ্যাম্পিয়ন ট্রফির কোনো এক ম্যাচে রোহিত ও শ্রেয়সের রান সংখ্যার অনুপাত 19/2:6। দুজনের মোট রান সংখ্যা 124 হলে কে কত রান করেছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, দুজনের রানের অনুপাত দেওয়া আছে আর মোট রান, দুজনের মোট রান দেওয়া আছে। তাহলে এখান থেকে দুজনের রানটা বের করব, কে কত রান করেছে। তাহলে সোজা অঙ্ক একদম। চলো প্রথমে কে লিখি, কাদের রানের অনুপাত দেওয়া আছে, রোহিত ও শ্রেয়স। তাহলে এখানে কি লিখব, রোহিত = শ্রেয়স। রোহিত = শ্রেয়স সমান 19/2:6। তাহলে এগুলো নামগুলো শোনা লাগছে তো, রোহিত আর শ্রেয়স, রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, তাই তো, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। দুজনেই খুব ভালো খেলেন, বর্তমানে খেলছেন না, এখন তো চলছে কি T20 ওয়ার্ল্ড কাপ চলছে, দেখছো তো, কিন্তু এদের দুজনের কেউই এখন আর খেলছে না এই খেলা T20 ওয়ার্ল্ড কাপে। T20 থেকে রোহিত শর্মা তো অবসরে নিয়ে নিয়েছে। তাহলে খেলা দেখো, এনজয় করো, সঙ্গে পড়াশোনাও করতে হবে। তাহলে রোহিত = শ্রেয়স দেওয়া আছে 19/2:6। তাহলে দুজনের রান সংখ্যার অনুপাত এটা দেওয়া আছে। আচ্ছা অনুপাত এখানে দেখতে পাচ্ছি কি ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ আছে, একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে চলে আসি, দিলে করতে সুবিধা হবে। তাহলে 19/2 আর এখানে 6, 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য কি করতে হবে, 1 আর 2-এর লসাগু কত 2, হরে যা থাকবে হরগুলো লসাগু দিয়ে দুটোকেই গুণ করব। তাহলে এখানে 1 আর 2-এর লসাগু হচ্ছে 2, তাহলে 2 দিয়ে দুটোকেই গুণ করব। তাহলে 19/2 গুণিত 2 অনুপাত 6 গুণিত 2। তাহলে এখানে 2 2 কেটে যাবে, তাহলে কত হবে 19:12, 19:12। তাহলে দুজনের রান সংখ্যার অনুপাত কত হলো 19:12। এবার বলে দেওয়া আছে দুজনের মোট রান সংখ্যা কত 124। দুজনের মোট রান সংখ্যা
সমান 124। তাহলে রোহিত কত রান করবে? অতএব রোহিত রান করবে সমান এখানে অঙ্কগুলো আনুপাতিক ভাগাড়ের অঙ্ক আছে। আগের সেটের যে অঙ্কগুলো করেছি সব আনুপাতিক ভাগাড়ের ক্ষেত্রে আনুপাতিক ভাগাড়টা বের করে নিয়ে করেছি। এটা একটু ছোট করে দেখাচ্ছি, আগেরগুলোর মতন করে দেখাচ্ছি না। তবে তোমরা আনুপাতিক ভাগাড় বের করেই করতে পারো বা এভাবেও একবারে করতে পারো। তাহলে রোহিতকে এখানে কত রান করবে? মোট রান কত? 124। মোট রান দুজনে মোট রান করেছে 124। দুজনের আনুপাতিক অনুপাত কত? 19:12 আছে। তাহলে রোহিতের আনুপাতিক ভাগাড় কত হবে? রোহিতের নামটা প্রথমে ছিল, তাহলে এখানে প্রথমে হবে 19 আছে, তাহলে 19 উপরে, আর 19 আর 12 যোগ করলে কত হবে? 31। 19 আর 12 যোগ করলে পাবো 31। তাহলে এখানে 19/31। দেখো এটার ক্ষেত্রে আমি আনুপাতিক ভাগাড়টা আলাদা করে না বের করে একবারেই বের করে নিচ্ছি। তোমরা এভাবেও করতে পারো, প্রয়োজনে আনুপাতিক ভাগাড় বের করে নিতে পারো। তাহলে কী করবে? রোহিতের আনুপাতিক ভাগাড় সমান 19 যোগ 12 সমান 19/31। আর শ্রেয়সের আনুপাতিক ভাগাড় কত হবে? 12/19 যোগ 12 সমান 12/31। তাহলে 31 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4। 4 আর 19-এ গুণ করলে কত হবে? 76। 4 19-এ 76। তাহলে রোহিত করেছে কত রান? 76 রান। আর শ্রেয়স কত করবে? এবং শ্রেয়স রান করবে সমান কত হবে? 124 গুণিত 12/31। কারণ শ্রেয়সের আনুপাতিক ভাগাড় কত হবে? 12। শ্রেয়স নামটা পরে আছে, তাহলে অনুপাতে পরের সংখ্যাটা হচ্ছে 12। তাহলে 12/19 আর 12 যোগ করলে 31। এবার কাটাকাটি করলে 31 দিয়ে 124-কে কাটলে 4, তাহলে 4 আর 12-তে গুণ করলে 4 12 48 রান। তাহলে এক্ষেত্রেও অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমরা বুঝতে পারি কি করে? 76 আর 48টা যোগ করো। 76 48 যোগ করলে কত হবে? 8 14 4 হাতে 1 7 4 11 একে 12। তাহলে 124। দুইজনের মোট রান কত ছিল? 124। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে কে কত রান করেছে? রোহিত করেছে 76 রান ও শ্রেয়স করেছে 48 রান। চলো পরেরটা দেখি। কোন সংখ্যার 1/3 অংশের সঙ্গে 26 যোগ করলে 51 হয়? কোন সংখ্যার 1/3 অংশের সঙ্গে 26 যোগ করলে 51 হচ্ছে, তাহলে সংখ্যাটা কত? তাহলে এখানে লিখে নেব, ধরি সংখ্যাটি সমান এক্স। ধরি সংখ্যাটি সমান এক্স। এরপরে আমাদের শর্ত কি দিয়েছে? যে কোনো সংখ্যার 1/3 অংশের সঙ্গে 26 যোগ করলে 51 হয়। তাহলে অতএব শর্তানুসারে দেখো কোনো সংখ্যার 1/3 অংশের সঙ্গে, আমরা সংখ্যাটা ধরেছি কত? এক্স, তার 1/3 অংশ কত হবে? তাহলে এক্স গুণিত 1/3। এবারে 1/3 অংশের সঙ্গে কত যোগ করা হচ্ছে? 26। তাহলে 1/3 অংশের সঙ্গে 26 যোগ করলে কত হয়? 51। তাহলে এক্স গুণিত 1/3 প্লাস 26 সমান কত হচ্ছে? 51। এবার সমাধানটা করে এখানে এক্সের মান বের করব। তাহলে এটা গুণ করলে কত হবে? এক্স আর 1/3 যদি গুণ করি x/3 প্লাস 26 সমান 51, বা x/3 সমান 51 বিয়োগ 26। তাহলে এখানে x/3 সমান কী পেলাম? 51/26। 26টা এদিকে যোগে 51 মাইনাস 26, এখানে 26টা প্লাসে ছিল, তাহলে এদিকে আসলে কী হবে? মাইনাস হবে। এরপর কি পাবো? এরপরে বিয়োগটা আগে করে লিখে নিই। তাহলে x/3 সমান কী হবে? বা x/3 সমান 51 থেকে 26 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 6 আছে 11, 5 হলে একটা এখানে আসছে, তাহলে 3 আছে 5, 2 হলে কত হলো? 25। তাহলে 51 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে? 25। তাহলে বা এক্স সমান বের করব। তাহলে 3টা এদিকে ভাগে আছে, x/3 সমান 25 আছে, তাহলে বা এক্স সমান কত হবে? 25 গুণিত 3। তাহলে সুতরাং এক্স সমান, এটা সমান চিহ্ন, এক্স সমান 25 আর 3-এ গুণ করলে কত হবে? 75। তাহলে সংখ্যাটা কি পেলাম? আমরা সংখ্যাটাকে এক্স ধরেছিলাম, তাহলে এক্স সমান পেলাম 75, অতএব সংখ্যাটা হবে 75। আচ্ছা, এবার আমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা এটা থেকে যাচাই করে নিতে পারি। দেখো 75 হয়েছে, তাহলে
তাহলে 75-এর 1/3 সমান কত হবে? 75 গুণিত 1/3, আর এর সঙ্গে যোগ করবো 26, দিলে কত হবে? 3 দিয়ে 75কে কাটলে 25, তাহলে 25 যোগ 26, এই দুটো যোগ করলে কত হবে? 51। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। পারলাম বোঝাতে? এইভাবে অনেক অঙ্কের ক্ষেত্রেই আমরা অঙ্কগুলো ঠিকঠাক হয়েছে নাকি, আমাদের উত্তর ঠিক হয়েছে নাকি দেখে নিতে পারি। তাহলে আমাদের সংখ্যাটা এখানে বেরিয়েছে 75। এখানে শর্ত বলা ছিল কি, কোনো সংখ্যার 1/3 অংশের সঙ্গে 26 যোগ করলে 51 হয়। তাহলে এখানে সংখ্যাটা যে 75 গুণিত 1/3 করছি প্লাস 26, 3 দিয়ে 75কে কাটলে 25, 25 1 25, তার সঙ্গে 26 যোগ করলে 51। পারলাম বোঝাতে? চলো এই সেটের শেষ অঙ্কটা দেখি। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে, নির্ণয় করতে বলছে, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তাহলে এগুলোর ক্ষেত্রে কি করতে হবে? সবার প্রথম বের করতে হবে 12, 18, 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করি। তার মানে কি করে বের করব সেটা? 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব। সেটা বের করার জন্য আমাদের লসাগু করতে হবে 12, 18, 30-এর। তাহলে লসাগু করি। 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 2 দিয়ে 15 দুগুণে 30। এরপরে আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 5-এ 15। আর যাবে? আর যাচ্ছে না। তাহলে অতএব গসাগু সমান কত হবে? লসাগু সমান, অতএব লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে কত হবে? এগুলো গুণটা করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3-এ 36, 36 5-এ 180। দেখো এদিক থেকে গুণটা করে দেখে নাও। 12 3 5-এ 15, 15 দুগুণে 30, 30 3-এ 90, 90 দুগুণে 180। তাহলে লসাগু কত হচ্ছে? 180। তাহলে এর থেকে কী পেলাম? অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 180। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 180। এরপরে দেখব কি 180-র পূর্ণবর্গ সংখ্যা কিনা। এরপরে নির্ণয় করব 180 পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে √180 সমান কত হবে? দেখো 180-কে ভেঙে কীগুলো পেয়েছিলাম? এই যে এগুলো পেয়েছিলাম। তাহলে এটাই লিখবো এখানে। 180 সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে এর বর্গমূল করলে এখানে 2 কটা আছে? দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে। দুটো 3 আছে, একটা 3 বাইরে বেরিয়ে চলে আসবে। কিন্তু 5 কটা আছে? একটাই আছে। তাহলে এটা বাইরে বেরোচ্ছে না, এটা √এর মধ্যেই থেকে যাবে। তাহলে সমান কত হচ্ছে? 6 ইন্টু √5। তাহলে দেখতে পাচ্ছি 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। 180-কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে? এই 5 দিয়ে গুণ করতে হবে। √এর মধ্যে যে 5টা রয়ে গেছে, 180-কে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয় তাহলে এই √5 দিয়ে গুণ করতে হবে। মানে 5 দিয়ে গুণ করব, যেহেতু √এর মধ্যে 5টা আছে। তাহলে কি লিখব? অতএব ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 180। তাহলে পেলাম ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 180। 180টা পূর্ণবর্গ নয় বলেই এটা বের করলাম। তাহলে 180-কে গুণ করতে হবে 5 দিয়ে, তবে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তাহলে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? পূর্ণবর্গ সংখ্যা সমান 180 গুণিত 5, গুণ করলে কত হবে? 900। কিন্তু 900 সংখ্যাটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। আমরা এখানে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি পেলাম? 900। কিন্তু 900 3 অঙ্কের সংখ্যা। এখানে প্রশ্ন কি করেছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এবার এই সংখ্যাগুলোকে কি করতে পারি? যেহেতু পূর্ণবর্গ সংখ্যা কত এসছে? 900 এসছে। তাহলে
এই 900কে 2, 900কে 4, 9, 16 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে দেখব, দেখে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করব। তাহলে এই পর্যন্ত এটা মুছে দিলাম, পরেরটা করব। সংখ্যাটা পেয়েছিলাম কত? 900। তাহলে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ছিল কত? 900। তাহলে 900টা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। 900 3 অঙ্কের সংখ্যা, কিন্তু আমাদের কি চেয়েছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করার জন্য কি করব? 900কে পূর্ণবর্গ সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। কারণ কি, আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করছি, যে 900টা কী বের করলাম? ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আর এখানেও বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানে এটা তো পূর্ণবর্গ বলা নেই, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলা আছে। আচ্ছা চলো, 2 পর্যন্ত হলো। 5-এর অঙ্কটা দেখে নিই। 5-এর অঙ্কটা বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তাহলে 2-এর দাগের 1, 2 হয়ে গেছে। এরপরে 2-এর দাগের 3-এর অঙ্কটা করব। 2-এর দাগের 3-এর অঙ্ক বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তাহলে 12, 18, 30-এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বের করব। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কী করে পাবো? 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য এগুলোর লসাগু করতে হবে, এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 15 দুগুণে 30। এরপরে 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 5-এ 15। তাহলে আর যাবে? আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হবে? অতএব লসাগু সমান কত হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 সমান কত হবে? 180। এগুলো গুণ করলে কত পাচ্ছি? 3 5 15, 15 দুগুণে 30, 30 3-এ 90, 90 দুগুণে 180। তাহলে লসাগু পাচ্ছি 180। এবার আমাদের প্রশ্ন করেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখি। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত হবে? 5টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। এবার আমরা কি করব? এই 180 দিয়ে 5টা 9কে ভাগ করব, মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 180 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি ভাগ করি, তাহলে কি পাবো? দেখো, প্রথমে 999-এর মধ্যে 5 বাদ যাবে। 5 দিয়ে দিলে 5 18 90। তাহলে এখানে হলো 900, এখানে থাকছে 9, এখানে থাকছে 9, আবার একটা 9 আসলো। তাহলে আবার যাবে 5 দিয়ে, 5 18 কত হবে? 90। 900 এখানে বিয়োগ করলেও আবার পাবো কত? দুটো 9, আবার আরেকটা 9 নামবে। ঠিক আছে, তাহলে আরেকটা 9 নামালে আবার 18 5-এ 90, মানে এখানে হচ্ছে 900। তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 99। তাহলে ভাগশেষ কত রয়ে যাচ্ছে? 99। দেখো, প্রথমে আমরা বের করলাম কি? 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। কি করে? ওই সংখ্যাগুলোর লসাগু করে। তাহলে লসাগু কত হলো? 180। তাহলে পেলাম 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 180। কিন্তু আমাদেরকে বলেছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9, এটা লিখে নিলাম। দিয়ে এটাকে এই 180 দিয়ে ভাগ করব, মানে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি পেলাম? 99 ভাগশেষ রয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা থেকে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি 99 বিয়োগ করে দিই, তাহলে 180 দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে? থাকবে না। তার মানে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হবে এই 99,999 থেকে 99 বিয়োগ করব। বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান, তাহলে ভাগটা করার পরে নিচে এটা লিখব, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, 5টা 9 বিয়োগ 99। তাহলে 99 যদি বিয়োগ করি তাহলে কী হবে, 3টা 9 থাকবে আর শেষের দুটো 0 হয়ে যাবে। 3টা 9 হলো, শেষের দুটো 0। তাহলে পেলাম কত, 99,900। তাহলে উত্তর কী লিখব? উত্তর 12, 18, 30 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 99,900। তাহলে এই সেটটা সলিউশন শেষ করলাম। পরের দিন আমরা 10 নম্বর সেটের সলিউশন করব পরের ভিডিওতে। আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।